বলেছিলাম যেহেতু আমাদের এই প্রেক্ষাপটের আলোচনা, সেই জন্য 365 দিন, 365 দিনের বিজ্ঞান লেখক তাদের প্রশ্নগুলো এসে গেল। যাই আমাদের সেদিকে এখন মাথা না ঘুরিয়ে প্যারাসিটামলের বই। প্যারাসিটামল সবাই পরিচিত ওষুধ। প্যারাসিটামলটা কি পাওয়া যায়? বড়ি পাওয়া যায়, সিরাপ পাওয়া যায়, কেউ ক্যাপসুল বানালে ক্যাপসুল পাওয়া যায়, প্যারাসিটামলের ইনজেকশন পাওয়া যেতে পারে। তাহলে একটা ওষুধ একটা, এটা একটা, হ্যাঁ, এবার বড়ি বানালো সেটা একটা, হ্যাঁ, সিরাপ বানালো সেটা একটা, ক্যাপসুল বানালো সেটা একটা, ইনজেকশন একটা। এরকম 10টা কোম্পানি আছে, ইনটু 10, তাহলে কটা ওষুধ হলো? 40টা ওষুধ হলো। এই 40টাকে বলা হয় ড্রাগ ফর্মুলেশন। 40টা ব্র্যান্ডেড ড্রাগ ফর্মুলেশন। যেমন সবেতেই প্যারাসিটামল আছে, ক্লোসিনেও আছে, ক্যালপলেও আছে, পাইরিথেসিকেও আছে, প্যাসিমলেও আছে। এটা বোঝা গেল? তাহলে ওষুধ হচ্ছে প্যারাসিটামল। এটা তার ইন্টারন্যাশনাল নন প্রোপ্রাইটারি, মানে আন্তর্জাতিক অব্যবসায়িক নাম। তাহলে এই প্যারাসিটামলটা যখন সিরাপ বানাচ্ছি, যখন তাকে বড়ি করছি, তখন তাকে বলছি ফর্মুলেশন। তাহলে সোডিয়াম ক্লোরাইড আজকে আপনারা সবাই খেয়েছেন, সেটা কিন্তু ওষুধ হিসেবে খান, খাবারের সাথে খেয়েছেন। তাহলে ওষুধ হিসেবে আসতে গেলে তার মাত্রা দরকার হয়, ডোজ দরকার। ওষুধকে যতখানি খুশি খেয়ে নেবো এটা করা যাবে। কিন্তু আজকে একটু মাংস হয়েছে, আজকে রোববারের বাজার আছে, 1 চামচ ভাত বেশি খায়, অত ঝামেলা হবে না। তাহলে খাদ্যের সাথে ওষুধের ফারাকটা বোঝা গেল। আর দুনিয়ার সব খাদ্যই শক্তি দেয়, ওষুধ শক্তি দেয়, এটা মনে রাখবে। কি কঠিন আছে এটার জন্য ডাক্তারি করতে হবে না। ওষুধ শক্তি দেয় না, খুব কম ওষুধ শক্তি দেয়। গ্লুকোজ যখন ওষুধ হিসেবে সে শক্তি দেয়, ইনসুলিন সে শক্তি দেয়, তাই না? কিন্তু যত দুনিয়ায় ওষুধ আছে সবচেয়ে বেশি শক্তি দেয় না কেউ। শক্তি দেয় খাবার, যে খাবারের মধ্যে রয়েছে শর্করা, চর্বি, প্রোটিন। পরে না তাহলে ওষুধ, এই যে প্যারাসিটামলের বড়ি, এটাকে তাহলে কি বলবো? এইগুলোকে বলা হয় ফর্মুলেশন। এগুলো হচ্ছে ওষুধ ফর্মুলেশন, তাই না? প্যারাসিটামলটা হচ্ছে মূল ওষুধ, জেনেরিক নাম বা সবচেয়ে ভালো হচ্ছে অব্যবসায়িক নাম, ইন্টারন্যাশনাল নন প্রোপ্রাইটারি নেম। একটা ওষুধের অনেকগুলো নাম আছে। আমি যখন ছোটবেলায় জন্মেছিলাম আমরা সবাই কোচে বলে ডাকি, বুঝতে পেরেছি? তারপরে যখন স্কুলে ভর্তি করলেন, বাবা বললেন এই নামটা বাদ দিয়ে ওর স্বপন জানা লিখে। তাহলে সেই কোচেই স্বপন জানা হয়ে গেল প্রাইমারি স্কুলে গিয়ে। তারপরে যখন আমি ডাক্তারিতে ভর্তি হলাম, ডাক্তার হলাম, তখন ডক্টর স্বপন জানা হয়ে গেল। গ্রামের লোক আর কোচে বলে ডাকে না, ডাক্তারবাবু বলে ডাকে। বিয়ে হলো, বউ স্বপন বলে ডাকতে পারবে না, সে বললো এইটা করে দাও তো, বোঝা গেল? তারপর ছেলে হলো আমার, ছেলের পর বললো কাকুসের বাবা এই কাজটা করে দাও। তাহলে একই লোক এতগুলো নাম হয়ে গেল। ওষুধের এই কায়দা, তাহলে এইভাবে ঠকায়। আপনাকে একটা ওষুধই দিচ্ছে, কিন্তু এত নামে ডাক্তার বদল হচ্ছে। ওষুধ হাঁপানি রোগ সারবে না, সে ডাক্তার বদল করে যাচ্ছে। ডায়াবেটিস সারবে না, ডাক্তার বদল করে যাচ্ছে। উচ্চ রক্তচাপ সারবে না, ডাক্তার বদল করছেন। সে একবার দিচ্ছে কোচে, একবার দিচ্ছে স্বপনবাবু, একবার দিচ্ছে ডাক্তার স্বপন জানা, একবার দিচ্ছে কাকুসের বাপ, একবার দিচ্ছে তো ওষুধের প্রেজেন্টেশন আমার এই মুহূর্তে যে গল্পটা আমাকে নিয়ে বললাম, বাংলাদেশের একজন ওষুধ বিজ্ঞানী, তার বইতে তার আমি শুধু নামগুলো বদলে নিয়েছি, তার উপস্থাপনাটাই আমি আপনাদের কাছে হাজির করলাম। এই মুহূর্তে আপনাকে আমার সৌজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। তো ফর্মুলেশন, এই যে ফর্মুলেশনটা হলো, তাহলে ফর্মুলেশনে কি হলো? সবেতেই প্যারাসিটামল, তাই না? এবার সিরাপ বানাতে গিয়ে কি করতে হয় না, সিরাপ বানাতে গিয়ে মিষ্টি দিতে হবে, বাচ্চাটা খাবে। হ্যাঁ, কি যে খেতে পারে না, সে বড়িটা গিলতে পারে না, সে খাবে। তাহলে
সিরাপটা মিষ্টি করতে হবে, বড়িটাকে গুলতে হবে, তাকে ভালো গন্ধ দিতে হবে, সেটা যাতে দেখতে ভালো হয় সেই ব্যবস্থা করতে হবে। এবার এই যে এতগুলো রাসায়নিক দিলাম, তাহলে ঝগড়া লেগে যেতে পারে, তাহলে সেই ঝগড়া বন্ধের জন্য প্রিজারভেটিভ সংরক্ষক দিতে হবে, তাহলে অনেকগুলো দিলাম। কিন্তু মূল জায়গাটা, কে জ্বর কমাবে? ওরা না, প্যারাসিটামল। কে ব্যথা কমাবে? প্যারাসিটামল। তাহলে এইটা যদি আমরা না বুঝি তাহলে আবার ঠকাবে। এগুলো হচ্ছে সাধারণ বিষয়গুলো আমি আপনাদের কাছে রাখছি, কারণ এইগুলোকে ভিত্তি করেই আমাদের দেশে ওষুধ বাজারে ঘৃণ্য ব্যবসাটা চলে এবং সেই ব্যবসার পরিমাণটাতে আমরা যাব। তাহলে ওষুধ ফর্মুলেশনটা বোঝা গেল। একটা ওষুধের বড়ি হয়, সিরাপ হয়, ক্যাপসুল হয়। সিরাপটা খেতে পারে না, বড়ি গিলতে পারে না, তার জন্য মূলত শিশুদের জন্য। ডাক্তার কি করে? মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা কাজে লাগিয়ে একটা ক্যাপসুল, একটা সিরাপ, একটা ইঞ্জেকশন। তো ডাক্তারকে কি বলা যাবে না, ডাক্তারবাবু আপনাকে তো 200 টাকা দিয়ে কিনছি, আপনি এমন ওষুধগুলো দিন যেগুলো সব বড়ি হয়? তাহলে কি হবে? তাহলে খরচ বেঁচে যাবে। তখন ডাক্তার যেটা বলবে এই সমাজে, কি বলবে? তুমি যদি অতই বোঝো আমার কাছে এসছো কেন? হ্যাঁ, সেটা করা যাবে। আলুর দোকানি বলতে পারে, কাপড়ের দোকানি বলতে পারে, সাধারণ কমোডিটির ক্ষেত্রে তারা বলতে পারে দেখো তোমার যদি পছন্দ না হয় চাল কিনো না, কিন্তু একটা ডাক্তার করতে পারবে না। এইটাই দেশের এথিক্স এবং আইন। এথিক্স এবং আইনটা বুঝে নেওয়া দরকার একটু সংক্ষেপে। এথিক্স আর ল। ডাক্তারকে ফিস দেন, ডাক্তার রসিদ দেয়, বেশিরভাগ ক্ষেত্রে দেয় না। তাহলে 1986 সালের আগে ডাক্তার রসিদ দিত না, সেটা অনৈতিক। আর 1986 সালের পর যে ডাক্তাররা রসিদ দেয় না, বেআইন। তাহলে বোঝা গেল? তাহলে এথিক্স আর লর মধ্যে এটা একটা খুব সাধারণ ফারাক। অনৈতিক কাজ, আপনার কাছ থেকে ফিজের পয়সা নিলাম অথচ রসিদ দিলাম না, অনৈতিক। কিন্তু আজকের প্রেক্ষাপটে যেখানে ক্রেতা সুরক্ষা আইন হয়ে গেছে 1986, সেখানে ডাক্তাররা বলে রুগীরা চায় না বলে দেয় না। প্রশ্ন তো নেই, আমি মাল কিনেছি, তোমার জ্ঞান কিনেছি, টাকা দিয়েছি, তোমাকে হাতে আমার রসিদ ধরিয়ে দিতে হবে। তাহলে এটা করা যাবে এলাকাতে? সব ডাক্তারকে বলা যাবে যে রসিদ দিন? কারণ রসিদটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এরপরে যে ওষুধ ফর্মুলেশনের জোরচুরি করে ঘৃণ্য ব্যবসাটা চালায়, সেটাকে আইনি প্রোটেস্ট করতে গেলে রসিদটা খুব জরুরি। বোঝা গেল? তাহলে ওষুধ ফর্মুলেশন, এই যে ওষুধ ফর্মুলেশন আমরা বললাম, তো ভারতবর্ষের ওষুধ বাজারে তাহলে একটা রাসায়নিক কিন্তু তার অনেকগুলো ফর্মুলেশন, তাই তো? তাহলে ওষুধ ফর্মুলেশন ভারতবর্ষে 1 লাখের উপর। তাহলে 1 লাখ কি রাসায়নিক না? তাহলে ওষুধ ফর্মুলেশন যেটা হলো, তাহলে 1 লাখের উপর। মনে থাকবে, এই 1 লাখের উপর ওষুধ ফর্মুলেশনে আমাদের দেশে 80% দরকার নেই। 80% দরকার নেই। আর 20% বলে দরকারি। 80% যে কোনো ওষুধের দোকানে 80% ভালো ওষুধ বিক্রি হচ্ছে, সারা ভারতবর্ষে হচ্ছে। কি কায়দাতে? ওই যে আগে কয়েকটা কায়দা বলে এলাম, এবার আমরা আরেক ধরনের ভিন্ন ব্যবসার কায়দা নিয়ে আলোচনা করি। এই যে 80% ওষুধ জোর করে মানুষকে বিক্রি করে, কে বিক্রি করে? ডাক্তার করে। ডাক্তারকে বুঝিয়েছে ওষুধ কোম্পানি যে এইটা তুমি করো, তাহলে তোমার টিভি ফ্রিজ আসবে। কিন্তু সবার টিভি ফ্রিজ আসে না। ভারতবর্ষে ওষুধ প্রমোশনে আপনার পাড়ার ডাক্তারকে যদি খোঁজ নেন, সে কিন্তু 1.5 লক্ষ টাকা পায়। ওদের হিসাব আছে, সারা ভারতবর্ষ ওষুধ কোম্পানি যত ডাক্তারদের টাকা দেয় তার পরিমাণ প্রতি ডাক্তার পিছু 1.5 লক্ষ টাকার কাছাকাছি। তো গ্রামে যে ডাক্তার সে পায় না,
তাহলে সে কেন লেখে ফালতু ওষুধ? সে লেখে, সে বিশ্বাস করে এটা কাজ হয়, সে বিশ্বাস করে, সে যে পড়েছে না এই ওষুধে কাজ হয়, সে বিশ্বাস করে এটা ঠিক আছে, সে বিশ্বাস করে যে সে অন্যায় করছে না, সে বিশ্বাস করে, আর রোগীরা বিশ্বাস করে। ডাক্তার ভগবান, ডাক্তার লিখেছে, আমার কিছু করার নেই কি? তাহলে এই বিশ্বাসটাকে আমাদের ভেঙে নতুন ধরনের বিশ্বাস আনতে হবে। নতুন বিশ্বাসটা কি না, আমি একটা পণ্য কিনছি, সে পণ্যটা যাচাই করে। আমি যদি পণ্য না কিনি, যেখানে দানের চিকিৎসা হয়, তো আমাদের একটা কাজে সার্ভেতে আমরা দেখাচ্ছিলাম যত দানের চিকিৎসা হয়, বিনা পয়সার চিকিৎসা হয়, সেগুলোতে এই ফালতু 80% ওষুধটা বেশি লেখা হয়। কারণ তারা কাজ করে ঘৃণ্য ব্যবসা জীবনকালকে বাড়াবার জন্য, ঘৃণ্য ব্যবসার স্থায়িত্বকালকে বাড়ানোর জন্য তারা কাজ করে। যত বিনা পয়সার কেন্দ্র আছে বা যত জায়গায় বিনা পয়সায় ওষুধ দেওয়া হয়, জানবেন এই 80% ফালতু ওষুধ সেখানে। কি কি ফালতু ওষুধ? 80% আমরা একবার দেখি। একদম হচ্ছে কাজ করে বলে চাও, একদম ওষুধ আছে যে ওষুধগুলো কাজ করে না, ফালতু খায়, বা মনে হয় কাজ করছে, বা করলেও করতে পারে, আমি জানি না। ডাক্তারবাবু যখন দিয়েছেন তাহলে নিশ্চয়ই এটা কাজ হয়। হ্যাঁ, কি হয় কাজ? কিরকম ধরনের একটা কাজ হয়? যেমন ধরুন পেট খারাপ হলো, বা মাঝে মাঝে পেট খারাপ, বা তার হয়তো শক্ত পায়খানা হয়, সে মনে ঠিক করে নিল এর জন্য লিভার দেয়, সে মনে মনে ভেবে নিল। এবার ডাক্তার করলো কি, তাকে একটা সব বিলে লিখে দিল। এবার সেখানে পায়খানাটা নরম হলো, পাতলা পায়খানা হলো, ভালো পায়খানা, সে ভাবলেই তো আমার লিভার টনিক দিয়েছে, লিভারটা ঠিক হয়ে গেল। যেমন আমরা এরকম একটা ঘটনা বজবজ এলাকায় ধরেছিলাম আপনাদের, বজবজ এলাকা, সন্তোষপুর বজবজ এলাকায়, সে ক্যান্সার সারিয়ে দিচ্ছে, অনেক লোকের ক্যান্সার সারিয়ে দিচ্ছে। তার যখন আমরা ওটা শুট করি, মানে টিভি বাইটস দিতে যাই, তখন দেখি তার মেয়েটার ক্যান্সারই হয়নি, যেটা হচ্ছে সাধারণ একটা টিউমার ছিল, সেইটা কেটেছে, সেটা রুটি দেওয়া হয়েছে ক্যান্সার, আর ডাক্তার ক্যান্সার সারিয়ে দিয়েছে, ব্যাস টাকা হয়ে গেছে। তো 80% ওষুধের প্রথম দলভুক্ত ওষুধগুলো হচ্ছে লিভার টনিক, লিভার টনিক, যত ধরনের লিভার টনিক আছে, হজমের ওষুধ, ভিটামিনের মিশ্রণ, এতগুলো মিশ্রণ ভিটামিন একসাথে কারো অভাব হয় না। কথা বুঝতে পেরেছে? তাহলে বুদ্ধি বাড়ানোর ওষুধ, চুল পড়া আটকানোর ওষুধ, যৌবন ফিরে পাওয়ার ওষুধ, যৌবনকে ধরে রাখার ওষুধ, এই ওষুধগুলো অকেজ ওষুধ। বা এই ধরনের ওষুধগুলো আপনার কোমরে ব্যথা হয়, পায়ে ব্যথা হয়, আপনি 1 কিলোমিটার হাঁটলেই আপনার কোমরে ব্যথা হবে, বসতে হবে। এবার ওষুধটা খেলেন, ওষুধটা খাওয়ার পর দেখা গেল 1 কিলোমিটার আর 1 ফুট বেশি হাঁটতে পারছি, তাহলে ওষুধ খাবেন? হ্যাঁ, এটাকে ইংরেজিতে বলা হয় নট থেরাপিউটিক্যালি সিগনিফিক্যান্ট, মানে থেরাপিউটিক্যালি এর কোনো গুরুত্ব নেই। তাহলে যে ওষুধগুলোর কাজ করা হয় বলে, সেই ওষুধগুলো হচ্ছে যেমন লিভার টনিক যত রকমের আছে, হজমের ওষুধ, ভিটামিনের মিশ্রণ, হ্যাঁ, ব্রেন টনিক, বুদ্ধি বাড়ানোর ওষুধ, বেনোলিয়া, এই সমস্ত ওষুধ হচ্ছে ইনএফেক্টিভ, অকেজ। এগুলো লাইসেন্স পায় কি করে না, ডাক্তাররা দেখিয়ে দেয় আমি গবেষণা করে এগুলো পেয়েছি, আর সরকার দেখে যে ওই ওষুধ কোম্পানিকে কাছ থেকে ভোটে টাকা নিতে হবে, আসলে অতিরিক্ত সরকার চলে, অতএব এগুলো লাইসেন্স পাবে। এটা একদম গেল। দ্বিতীয় দলে রয়েছে, আপনি লেখাতে হ্যাঁ আচ্ছা আমি বলে দিচ্ছি, এগুলো সব, এগুলোর জন্য আপনাদের সব প্যাম্পলেট দিয়ে দেবো। হ্যাঁ, আমি যা যা আজকে এখানে বলবো তার প্যাম্পলেট আমি নিয়ে এসেছি, সেগুলো আপনাদের দিয়ে যাবো। হ্যাঁ, তাহলে আপনাদের সুবিধা হবে। হ্যাঁ, আবার করে নিতে, কারণ একদিনে ক্লাস করে তো মানে ক্লাসের মতো হচ্ছে, হ্যাঁ, তো মনে থাকবে না, তো সেই জন্য আপনাদের প্যাম্পলেট এনেছি, আপনাদের দিয়ে যাবো, তাতে সুবিধা হবে। হ্যাঁ, তবু যতটুকু পারেন লেখেন, তাহলে মনে থাকবে। এবার দ্বিতীয় দলে রয়েছে অপ্রয়োজনীয় ওষুধ, হচ্ছে অবৈজ্ঞানিক মিশ্রণ। প্যারাসিটামল, যে রোগটা প্যারাসিটামলই সারবে,
বা যে আরামটা আপনি প্যারাসিটামলই পাবেন তার সাথে আইবুপ্রোফেন মিশিয়ে দিন। বোঝা গেল? প্যারাসিটামল আইবুপ্রোফেন মেশালে লাভ হয়। মিশ্রণ ওষুধ চিকিৎসা বিজ্ঞানে, ওষুধ বিজ্ঞানে খুব কম রয়েছে, গুটি করে। কিন্তু যে কোনো ওষুধের দোকানে যান, যে কোনো ডাক্তারের প্রেসক্রিপশন দেখুন, মিশ্রণ ওষুধ অজস্র লেখা হচ্ছে। তাহলে মিশ্রণ ওষুধ যখনই দেখবেন সন্দেহ করতে হবে। কি যখনই ডাক্তার একটা মিশ্রণ ওষুধ দেবে, ফোন করে জেনে নেবেন, বিভিন্ন জায়গায় ফোন করে জেনে নেবেন এই মিশ্রণটা ঠিক আছে কিনা। বা হজমের ওষুধ, লিভার টনিক, চুল পড়া বন্ধের ওষুধ, চাঙ্গা রাখার ওষুধ যখনই দেবে ভিটামিনের মিশ্রণ, তখনই নিজে নিজেই বাতিল দিয়ে দেবেন। ওটা তো 7-8 নলেজ, সবাই তো এখানে যারা আছেন 7-8 পাস করা আছে, জানেন যে সুষম খাদ্য পায়, শর্করা, চর্বি, প্রোটিন যেখান থেকে পাওয়া যায়, সেই খাবার এর মধ্যেই ভিটামিনগুলো আছে, সেইগুলো হলেই হয়ে যায়। আলাদা ভিটামিনের খুব কম ক্ষেত্রে দরকার হয়। তাহলে যে খেতে পায় তার ভিটামিনের দরকার নেই। ডায়াবেটিসে অন্য কারণে দুর্বল হয়, কোষে গ্লুকোজ ঢুকছে না বলে ডায়াবেটিসের রোগী দুর্বল হয়। আর সেই দুর্বলতা কাটার জন্য আপনি এমন কোনো ডায়াবেটিস রোগীর প্রেসক্রিপশন পাবেন না যে তিনি একটা ভিটামিনের মিশ্রণ খান না। আচ্ছা, আপনি খান তো ভিটামিনের মিশ্রণ? কোনো খান না? যাই, ফার্স্ট ক্লাস, বেঁচে গেলাম বিভিন্ন ব্যবসার থেকে। এটাও আমাদের দিয়েছিল। দেখুন, আর একটা শিক্ষা দিয়েছিল, ভালো করেছে। হ্যাঁ, ভালো করেছে, খুব ভালো করেছে। তাহলে মিশ্রণ ওষুধ হলে আপনারা অ্যালার্ট হবেন। 2-3টে রাসায়নিক থাকবে। আপনার থাকার কথা প্যারাসিটামল হলেই কাজ মিটে যাবে। প্যারাসিটামল যে যে উপকারগুলো করে, যে কাজগুলো করে, প্যারাসিটামল হলেই হবে। সেখানে আইবুপ্রোফেন মেশানোর দরকার নেই, নিমেসুলাইড মেশানোর দরকার নেই, অ্যাসিক্লোফেনাক মেশানোর দরকার নেই, ডিক্লোফেনাক মেশানোর দরকার নেই, সেখানে সেরাসিপেপটাইডেজ ইত্যাদি ইত্যাদি মেশানোর দরকার নেই। বা আইবুপ্রোফেনও যদি থাকে, সেটা আইবুপ্রোফেন এককভাবেই হবে। কি কঠিন আছে? নারায়ণ পাকুড়িয়া মুরাই যদি আমরা মনে করতে পারি, আইবুপ্রোফেন মনে রাখতে পারবো। 3 নম্বর হচ্ছে নিষিদ্ধ ওষুধ। নিষিদ্ধ ওষুধ, ভারতবর্ষে প্রচুর নিষিদ্ধ ওষুধ চলে। কিভাবে নিষিদ্ধ ওষুধ চলে? দেশে নিষিদ্ধ ওষুধ, বিদেশে নিষিদ্ধ ওষুধ। বিদেশে নিষিদ্ধ ওষুধ যেমন নিমেসুলাইড কোন দেশে চলে না, আমাদের দেশে চলে। আর আমাদের দেশে নিষিদ্ধ হলো চলার কায়দাটা অন্যরকম। যেমন ধরুন, কোন একটা ঘটনায় আমাকে পুলিশের কাছে আপনারা সবাই ডেপুটেশন দিলেন, বললেন স্বপন জানাকে অ্যারেস্ট করতে হবে, সে এইসব বলছে বা এই করেছে, এই অন্যায় করেছে ধরে নিল। আর আমি আগে আগে টেবিলের তলায় টাকা দিয়ে এসেছি, সেই জন্য অর্ডারটা হলো স্বপন জানাকে ধরে নিয়ে এসো। সমনটা এলো, আমি এসে দেখো নয়, আমি তো স্বপন জানা নই, আমি তো ডাক্তার স্বপন জানা, যাও কারেকশন করে নিয়ে এসো। আবার যখন পুলিশ স্টেশনে বললো, কি বল স্যার, এটা লিখতে পারেন না, লিখুন ডাক্তার স্বপন জানা। তারপরে আমি যা এলো আবার অ্যারেস্ট করতে, তখন বললো আমি তো ডাক্তার স্বপন কুমার জানা, আপনি কাকে ধরতে এসছেন? হ্যাঁ, আবার পুলিশ চলে গেল। তাহলে এই যে ফাঁকি বাজছে। তাহলে নিষিদ্ধ ওষুধ ভারত সরকার ঘোষণা করলো, ঘোষণা করে সে ওষুধের দোকানকে বলে দিল, এই ওষুধ কোম্পানিকে বলে দিল, চিন্তা নেই, তুমি এই কাণ্ড করো, ওটা তো নিষিদ্ধ হয় নাই। যেমন ধরুন একটা উদাহরণ দিচ্ছি, যে ভিটামিন B1, B6, B12, ভিটামিন B1, B6 and B12 এর ইনজেকশন। ভিটামিন B1, B6, B12 একসাথে কারো অভাব হয় না, এককভাবে। ভালো করে কথাটা মনে রাখুন, এককভাবে এরা ঠিক ওষুধ। বাজারে এককভাবেও পাওয়া যায়, B1 এককভাবে পাওয়া যায়, B6 এককভাবে পাওয়া যায়, B12 এককভাবে পাওয়া যায়। বোঝা গেল? কিন্তু তিনটাকে মিশিয়ে যখন তুমি দিচ্ছ ইনজেকশন হিসেবে বা বড়ি হিসেবে, তিনটে তো একসাথে দরকার নেই। সেই জন্য সরকার 2001 সালে এটাকে নিষিদ্ধ করছে। ঠিক আছে, নিষিদ্ধ করে বলে কি কাণ্ড করলেন আপনি? আপনাকে আমরা ভোটে মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী করে নিয়ে এলাম, ভোটে এই টাকা দিলাম, আর আপনি বলছেন এটা নিষিদ্ধ, তাহলে আমার চলবে কি করে? তাহলে ঠিক আছে বাবা, ব্যবস্থা করে দিচ্ছি, কি এর সাথে আরো মিশিয়ে দাও,
ABCD আরো নিষেধ আছে, এটা তো অর্ডার হয় নাই। তো আপনি যখন নিষিদ্ধ ওষুধের তালিকাগুলো পড়বেন আর বাজারটাকে যখন দেখবেন তখন কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে। নিষিদ্ধ হলো স্ট্রিকনিন, সেটা হোমিওপ্যাথিক টনিকে চলে গেল আলফালফাতে, বোঝা গেল? মানে স্যার নিষিদ্ধ করা হচ্ছে পার্টিকুলার একটা ফর্মুলেশন, মানে মিক্সচার ওষুধকে নির্দিষ্ট করা হচ্ছে না, না এটা যেমন করা হলো B1 B6 B12 এর মিশ্রণকে করা হলো না, কারণ মিশ্রণকে করা হলো কিন্তু ওরা তো এককভাবে তো খাঁটি ওষুধ, কথা বলছেন? বা আইবুপ্রোফেন প্যারাসিটামলের মিশ্রণ কম্বিফ্ল্যান, ঠিক আছে? ও সরকার কখনোই অর্ডারটা করবে না এইভাবে যে আইবুপ্রোফেন প্যারাসিটামলের মিশ্রণ নিষিদ্ধ, এটা কখনো করবে না। ও করবে কি কম্বিফ্ল্যান নিষিদ্ধ, বোঝা গেল? আমি ফ্লেক্সন নামে চালাবো, বোঝা গেল? তাহলে এই ঘৃণ্য ব্যবসায় এই যে এই 80% ওষুধের চক্রটা বুঝতে পারলেন? বা এমন চক্র হলো যে প্রথম যখন 1983 সালে ওষুধকে নিষিদ্ধ ঘোষণার প্রথম অর্ডারটা বেরোয়, তাতে প্রথম ওষুধটা ছিল অ্যামিডোপাইরিন। অ্যামিডোপাইরিন হচ্ছে কনজেনার